কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা তো জানেন যে কাল বাদ পরশু WBAE জেইর পরীক্ষা এবং তারপরেই কিন্তু বিভিন্ন কলেজের ভর্তি এবং নানান রকম প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কে কি নিয়ে পড়বে এখন থেকে তো মোটামুটি একটা চক আউট করা হয়ে গেছে। এই অনুষ্ঠানে আমরা পড়াশুনো করে কেরিয়ারকে কোথায় নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয় খাদ্য প্রযুক্তিতে কেরিয়ার। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর সৌপ্তিক ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং তার পাশে রয়েছেন ডক্টর শায়েরি গাঙ্গুলি, ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনাকেও স্বাগত জানাই। আর আজকে যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনারা এই বিষয় সংক্রান্ত কোনো কিছু জানতে হলে সরাসরি ফোন করতে পারেন আমাদেরকে। ফোন নাম্বার দুটো স্ক্রলে যাচ্ছে, সেখানে দেখে নেবে এবং অবশ্যই ফোন করে ভলিউমটা মিউট করতে ভুলবেন না। আর এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসি আজকের আলোচনায়। স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। খাদ্য প্রযুক্তি বলতে আমরা ঠিক কি বুঝবো, যদি একটু বুঝিয়ে বলেন। খাদ্য প্রযুক্তি বলতে আজকালকার দিনে যে এত প্রোডাকশন হচ্ছে, যে মানুষের সংখ্যা এত বেশি এবং যে খাদ্যগুলো আমরা তৈরি, যেমন কেক, বিস্কুট, ফ্রুট জুস, এই ধরনের জিনিসগুলো যখন আমরা ইন্ডাস্ট্রি লেভেলে তৈরি করি, তো সেখানে আমাদের অনেক প্রযুক্তি কাজে লাগাতে হয়। কেন সেখানে অনেক মেশিনস আছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার মেনটেনেন্স করতে হয়, খাবারের গুণগত মান আছে সেগুলোকে মেনটেন করতে হয়, তার মধ্যে কোনো জীবাণু আছে কি না, বা জীবাণু থাকলে সেটাকে কীভাবে মারতে হবে, পাস্তুরাইজেশন করা, স্টেরিলাইজ করা, সেই পুরো জিনিসটা হচ্ছে খাদ্য প্রযুক্তির সাথে জড়িত। এবং সেই খাদ্য প্রযুক্তি সেইভাবে আমরা এমনভাবে ডিজাইন করি যাতে খাদ্যের শুধু প্রোডাকশান নয়, সমবন্টন যেন হয়, প্রত্যেকটা মানুষের কাছে যেন প্রপারভাবে খাদ্যটা পৌঁছে যায় এবং সেটা একটা সেফ কন্ডিশনে পৌঁছয় এবং তার একটা যেন লঞ্জিভিটি থাকে, যে একটা 3 মাস, 6 মাস কি 1 বছর অবধি সে খাবারটা যেন ঠিকঠাক থাকে। সেইভাবে আমরা প্যাকেটে করে যে খাদ্যটাকে পৌঁছে দিচ্ছি প্রত্যেক মানুষের কাছে, সেই প্রসেস, পুরো প্রসেসটা হচ্ছে খাদ্য প্রযুক্তির মধ্যেই পড়ে। এবং এর মধ্যে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স, মেডিকেল সায়েন্স, বিভিন্ন জিনিস জুড়ে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। এটা শুরু হচ্ছে মানে ব্যাকবোনটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, যার সাথে বায়োটেকনোলজি আছে, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, নিউট্রিশন আছে এবং মাল্টিপল সাবজেক্টস জুড়ে এই পুরো সাবজেক্টটাকে তৈরি করা হয়েছে। এবং এটা খাদ্য তো আমাদের রেগুলার বেসিসে কাজে লাগে, প্রত্যেক মানুষের জীবনে খাবার রেগুলার বেসিসে লাগবে। তো সেই জন্য সেটা একটা প্রযুক্তি না লাগালে এত মানুষের জন্য খাবার সাপ্লাই করা বা তৈরি করা, প্রোডাকশন করা, এটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেইটাই হচ্ছে মেন আমাদের কাছে খাদ্য প্রযুক্তি। এবং সেটা এখন মানুষেরকে জানার দরকার, কারণ অনেক ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে চালাতে গেলে লোক লাগবে, তো সেখানে এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ারও লাগবে, সেখানে রেগুলেটরি বডিজ আছে, অনেক গভর্নমেন্টের অনেক নর্মস আছে, নিয়মকানুন আছে, সেগুলোকে মানতে হবে। সেই জিনিসগুলো যে মার্কেটে আসছে, আগামী দিনে নতুন নতুন আরও ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জিনিসগুলো করার জন্য রিসার্চ পারপাস, রিসার্চের জন্য লোক লাগবে। এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের খাদ্য প্রযুক্তি ভীষণভাবে দরকারি। মানে এক কথায় খাদ্য প্রযুক্তি বলতে এত কিছুকে বোঝায়, অনেক কিছু। এটা মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, যেটার মধ্যে অনেকগুলো জিনিস একসাথে জুড়ে একটা মানুষের রেগুলার ডেলি লাইফে যে জিনিসটা দরকার, সেইটাকে আমরা তৈরি করছি। ঠিক। ম্যাম, আপনার কাছে আসবো। আমরা তো জানি যে এটা নতুন নয়, আগেও ছিল, মানে কেক, বিস্কিট এসব তৈরি তো আগেও ছিল। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে খাদ্য প্রযুক্তিতে কেরিয়ারটা কেন গুরুত্বপূর্ণ? দেখুন, এই মুহূর্তে আমাদের সবারই যা বিজি লাইফ শিডিউল, তাই জন্য আমরা অনেকটাই কিন্তু এখন প্রসেস ফুডের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। প্রসেস ফুড, প্যাকেজ ফুড, এবং তার সঙ্গেও যেটা আমাদের দেখতে হচ্ছে এই খাবারগুলো কতটা আমাদের হেলদি।
তা এই সমস্ত জিনিসগুলো দেখতে ধরুন আগেও আমরা কেক খেতাম, বিস্কিট খেতাম ঠিকই, কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে এগুলোর যে প্রোডাকশানগুলো যেগুলো হচ্ছে বিভিন্ন নিয়মকানুন মেনটেন করে হচ্ছে, যাতে এগুলোর মধ্যেও কিছু হেলদি জিনিস ঢোকানো যায়। যেমন ধরুন আপনি যখন কেক বিস্কিটেই এলেন, তা আমি বলছি মিলেট মানে জোয়ার, বাজরা, রাগি, এগুলো তো ভারতবর্ষে বহুদিন আগে থেকেই খাওয়া হতো। হয়তো বাঙালিদের মধ্যে অতটা চল ছিল না, কিন্তু বিভিন্ন জায়গায় এগুলোর খাওয়ার প্রচলন ছিল। এবার দেখা গেল মিলেট দিয়ে যদি রুটি বানানো যায়, তাহলে সেই মিলেট ইউজ করেই কেন বার্গারের ব্রেড বা মিলেট জাত ব্রেড এইগুলো কেন বানানো যাবে না, যেখানে সেটা কি হবে, অনেক বেশি হেলদি হবে, কারণ সেখানে ময়দা আসছে না, অনেকের গ্লুটেনে অ্যালার্জি রয়েছে, গ্লুটেন ফ্রি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে এই যখন নতুন নতুন ইনোভেটিভ খাবারগুলো আসছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে, তাই জন্য এই মুহূর্তে খাদ্য প্রযুক্তির ভীষণই দরকার। আর একটা ব্যাপার, এখন ইদানিংকালে আমরা সবাই তো খুব খাদ্য সচেতন হয়েইছি, তার সঙ্গে যে কোন খাবারে কি ভেজাল আছে সেই ব্যাপারটা জানা, মানে সেটা যাতে ভেজাল মুক্ত খাবার আমরা খেতে পারি, বা কিছু ভেজাল থাকলেও সেটাকে কি করে ডিটেক্ট করা যায়, ডিটেক্ট করে ধরুন সেই খাবারগুলোকে বর্জন করা যায়। তো এই জিনিসগুলো যেমন এখন ফুড সেফটি অফিসাররা আছেন, আমাদের গভর্নমেন্ট থেকেও বেশ কিছু ফুড সেফটি অফিসার নিয়োগ হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে পর্যবেক্ষণ করছেন যে কোন জায়গায় কিভাবে এইগুলো প্রডিউস হচ্ছে, বিভিন্ন জায়গায় ফুড সেফটি নর্মস মানছে কিনা, তারা ভেজাল দিচ্ছে কিনা, বা ইনএডিবল কিছু যেটা আমাদের খাওয়ার যোগ্যই নয় সেরকম কিছু জিনিস খাবারে দিচ্ছে কিনা, এই জিনিসগুলো এখন ভীষণভাবে দেখা হচ্ছে। তো সেই জন্য এখনকার দিনে খাদ্য প্রযুক্তি ভীষণই প্রাসঙ্গিক। মানে মানুষ তো আগে থেকে অনেক বেশি সচেতন হয়েছে, আর তার সঙ্গেও এত বিজি হয়ে গেছে, তাই জন্য প্রত্যেক দিন বাড়িতে রান্না করে হয়তো সমস্ত খাবার খাওয়া তাদের সম্ভব হচ্ছে না, তাদের একটু প্রসেস ফুডের উপরেও নির্ভর করতে হচ্ছে। যদিও দুটো মিলিয়ে মানে হেলথের ক্ষেত্রে বলি যে ফাস্ট ফুড এন্ড জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে, কিন্তু সেইটাকে মাথায় রেখে এই বিষয়টাকে কতটা ভালো হেলদি করা যায়। যেমন ধরুন এখন তো বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্কসও আসছে, তারপরে কিছু জিনিস যেমন সার্কুলার ইকোনমি বলে যেই ব্যবস্থাটি রয়েছে, মানে আগে যেমন কিছু জিনিস আমরা যেগুলো ইউজ করতাম না, সেই জিনিসগুলোই এখন দেখা যাচ্ছে সেগুলোকেও আমরা ইউজ করতে পারি। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন যারা জিম করেন বা বডি বিল্ডিং করেন, তারা খুব ওয়ে প্রোটিনের ওপর নির্ভরশীল। এখন এই ওয়েটা কোত্থেকে এলো? ওয়ে কিন্তু আর কিছুই নয়, ওয়ে হলো ছানার জল। তো অনেক দিন আগে থেকেই মিষ্টি প্রস্তুতকারকরা এই ছানার জল ফেলে দিচ্ছেন, ইউজ হচ্ছে না। এবার যখন ফুড টেকনোলজিস্টরা সচেতন হলেন, তখন দেখলেন না এই ওয়ের মধ্যে কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে যেগুলো আমাদের শরীরে কাজে লাগে, কিন্তু এই ওয়েটাকে প্রিজার্ভ করা একটু মুশকিল। তাই জন্য ওনারা এটাকে প্রিজার্ভ করে প্রপারলি একটা ড্রিঙ্কসের মাধ্যমে এখন আমরা কনজিউম করতে পারছি। তো এখানে দেখুন একটা ফেলে দেয়া জিনিস, সেটাকে আবার কিন্তু ইউটিলাইজ করে খাদ্যে রূপান্তরিত করা হচ্ছে। তো এটা খানিকটা সার্কুলার ইকোনমির মধ্যেও পড়ে যাচ্ছে। ঠিক ঠিক। স্যার আপনার কাছে আসবো, যে ক্লাস 12 এর পর তো এবার সবাই পড়তে যাবে, তো আমরা যেহেতু বলছি যে খাদ্য প্রযুক্তি, তো এটা তো সায়েন্সের আন্ডারই পড়ছে, তার মানে বিটেক বা এমটেক পড়তে গেলে তার কি কি যোগ্যতার প্রয়োজন আছে? বিটেকের জন্য আমাদের সায়েন্স গ্রুপটা খুবই দরকারি। সায়েন্স গ্রুপের মধ্যে কেমিস্ট্রিটা ম্যান্ডেটারি থাকে। কেমিস্ট্রি ছাড়া যে সাবজেক্টগুলো ম্যান্ডেটারি না হলো, সেগুলো হচ্ছে যে এখন যেহেতু গ্রুপ সাবজেক্ট আছে, তার মধ্যে ফিজিক্স আছে, ম্যাথস আছে, বায়োলজি আছে, কম্পিউটার সায়েন্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে। তো এই সায়েন্স গ্রুপের যে কোর্স সায়েন্স গ্রুপের যে সাবজেক্টগুলো আছে, এইগুলো থাকলে কিন্তু আমরা বিটেকে তাকে নিতে পারি। মানে এইগুলোর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট থাকতে হবে, কেমিস্ট্রিটা কম্পালসারি, আর বাকি সায়েন্স সাবজেক্টের মধ্যে আর যে কোনো দুটো থাকবে। এটা ছাড়া অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা করে, তারা ডিপ্লোমা থেকে কিন্তু সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ল্যাটারাল এন্ট্রি দিয়ে ঢুকতে পারে। আর যারা বিটেকের জন্য 12-এর পর আসছে, ফার্স্ট তাদেরকে তো জয়েন্ট পরীক্ষা দিতে হবে, জয়েন্টের মাধ্যমে একটা পরীক্ষা হয়। আর এছাড়াও বিভিন্ন কলেজ, প্রাইভেট কলেজ যেগুলো আছে, তাদের নিজস্ব কিছু পরীক্ষা থাকে। আমাদের কলেজগুলোতে যেরকম এমপাইয়ার পরীক্ষা হয়, তো সেগুলো কলেজে তারা যোগাযোগ করে স্টুডেন্টরা ওই পরীক্ষা দিয়ে সেটা ঢুকতে পারে। তো এইভাবে বিটেকে ঢোকা হয় এবং এদের এই যোগ্যতা থাকে। মানে সেক্ষেত্রে কি ডাব্লিউবিজেই পর তার র‍্যাঙ্ক দেখে? ডেফিনেটলি ডাব্লিউবিজেই র‍্যাঙ্কের অনুযায়ী সেই অনুযায়ী ঢোকা হয়। সরকারি কলেজে স্টুডেন্টরা প্রেফারেন্স দেবে আগে, তারপর প্রাইভেট কলেজে আসে। তো এইভাবে র‍্যাঙ্ক ওয়াইজ তারা ঢুকতে পারে।
আর এমটেকের ক্ষেত্রে গেট, সেটা হচ্ছে মানে গেটের মাধ্যমে গেটে কোয়ালিফাই করলে এক্সি বা এক্সেল যে পেপারগুলো আছে সেই পেপারগুলোকে ওরা যদি কোয়ালিফাই করে দেন তার বেসিসে ওরা বিভিন্ন আইআইটিস আছে, এনআইটিস আছে, স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটিস আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটিও আছে, এখানে তারা ঢুকতে পারে। আর এখানে এলিজিবিলিটি বলতে ফুড টেকনোলজি, যেহেতু আমি বললাম যে একটা খুব ভার্সাটাইল সাবজেক্ট ডিপার্টমেন্ট, এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ফুড টেক ইটসেলফ, বায়োটেকনোলজি আছে, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এরকম মাল্টিপল ডোমেন থেকে আসতে পারে। এবং মানে বিটেক ছাড়াও এমএসসি কিন্তু এলিজিবল। এমএসসিতে ধরুন যেগুলো বায়ো এবং কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট, বায়োকেমিস্ট্রি আছে, মাইক্রোবায়োলজি আছে, নিউট্রিশন আছে, এরাও কিন্তু এর মধ্যে এলিজিবল হয়। তো এমএসসির পরও আসতে পারে, বিটেকের পরও আসতে পারে। এমটেকের জন্য ধরুন এখানেও আমাদের গেট ছাড়াও পিজিইটি বলে একটা পরীক্ষা আছে, যেটা মাকআউটের আন্ডারে হয়। তো সেইটা কোয়ালিফাই করে, আর ধরুন আমাদের জেআইএস গ্রুপের কলেজগুলোর জন্য বিটেক এমটেক দুটোর জন্যই এমপাই পরীক্ষা আছে, সেইগুলো কোয়ালিফাই করেও কিন্তু স্টুডেন্টরা ভর্তি হতে পারে। মানে সেক্ষেত্রে কি সে ডাব্লিউবিজেই র্যাঙ্ক পাওয়ার, ডাব্লিউবিজেই র্যাঙ্ক পাওয়ার পরও যোগাযোগ করতে পারে, বা এই পরীক্ষাগুলো না দেয় তাহলেও এই এমপাই পরীক্ষার মাধ্যমে এই কলেজে ভর্তি হতে পারে। আমরা এই আলোচনায় ফিরে আসবো, তবে আপাতত একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে চলতে জ্ঞানের বাটে, চলতে জ্ঞানের বাটে। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার। খাদ্য প্রযুক্তিতে কেরিয়ার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আজকে কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে এই বিষয়টা ঠিক কী এবং যারা পড়তে আসবেন তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হওয়া উচিত সেগুলো স্যার এবং ম্যাডাম বললেন। স্যার, এবার আপনাকে দিয়ে শুরু করি যে যারা পড়বে এই খাদ্য প্রযুক্তি নিয়ে তারা কোথায় পড়বে এবং তারা কলেজ সিলেক্ট করবে কি করে? আচ্ছা, এরা গভর্নমেন্ট কলেজ অনেক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। যাদবপুর ইউনিভার্সিটিতে ফুড টেকনোলজি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে,
অয়েল টেকনোলজি হিসেবে নামে আছে। এছাড়া আপনার আইআইটি খড়গপুরে আছে। প্রাইভেট কলেজ হিসেবে আমাদের জিএনআইটি গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আছে, টেকনো ইন্ডিয়া কলেজে আছে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আছে। তো এরকম বিভিন্ন কলেজগুলোতে আছে এবং ভারতের মধ্যে আপনি নিফটেমে আছে এবং অন্যান্য অনেক এনআইটিগুলোতে আছে। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ফুড টেকনোলজি পড়ানো হয়। সিএফটিআরআই মাইসোর আছে, সেখানেও ফুড টেকনোলজি সাবজেক্টসটা আছে এবং ওখানে রিসার্চ ল্যাব খুবই রিনাউন্ড, ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য টপ। তো সেই সমস্ত জায়গাগুলোতে স্টুডেন্টরা কিন্তু ভর্তি হতে পারে এবং সেটার জন্য তারা সেভাবে প্রিপারেশন করবে এবং রেডি হবে। কিন্তু কলেজ বাছার জন্য এখন স্টুডেন্টরা যেটা দেখতে এবার চায় কলেজ তারা বাছার কি কি দেখবে? কলেজ বাছার জন্য যে জিনিসগুলো দেখবে সেটা হচ্ছে কলেজের ন্যাক আছে কিনা, এনবিএ আছে কিনা ওই ডিপার্টমেন্টের। ন্যাকটা হচ্ছে কলেজ স্পেসিফিক, এনবিএ হচ্ছে ডিপার্টমেন্ট স্পেসিফিক। তো এই ন্যাক এনবিএ এইগুলো কিন্তু দেখে নেওয়া খুব দরকারি, কারণ এগুলো কিন্তু ভবিষ্যতে যখন ওরা চাকরি করতে যাবে কি হায়ার স্টাডি করতে যাবে তখন কিন্তু রিক্রুটাররা এগুলো চেক করে, এগুলো দেখে যে সেই অর্গানাইজেশনটা একটা সরকারি স্বীকৃতি আছে কি না, সেইটা যেন থাকে সেটা দেখে নিতে হবে। আর ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্টের ক্ষেত্রে এনবিএ, হ্যাঁ মানে এনবিএর অ্যাক্রিডিশনটা আছে কিনা। Okay, এগুলো ওয়েবসাইটে দেওয়া থাকে, বা তারা যদি ডিপার্টমেন্টে একটু ভিজিট করে, একটু যায় ভর্তি হওয়ার আগে, গিয়ে ধরুন স্টুডেন্টরা গেল, অভিভাবকরা গেল, একটু ল্যাবরেটরিগুলো দেখলো যে ল্যাবরেটরিতে মেশিনস কীরকম আছে, ফেসিলিটিস কী কী আছে, বা তাদের ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম রয়েছে, সেই জিনিসগুলো একটু যদি দেখে নিতে পারে আগে থেকে, তাহলে তারা জিনিসটা একদম ফার্স্ট হ্যান্ড বুঝতে পারবে। এবং সেখানকার ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছে তাদের সাথে যদি একটু কথা বলে, কী ধরনের কাজ হয়, কিভাবে তাদের প্লেসমেন্ট হয়, আগে অ্যালামনি যারা ছিল তারা কোথায় কোথায় প্লেসমেন্ট পেয়েছে, এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নিলে স্টুডেন্টদের জন্য এই selection করতে জিনিসগুলো কি সুবিধা হবে। মানে তারা ওয়েবসাইটে বা নেটে পাবে, মানে তারা হ্যাঁ। কিভাবে দেখবে? ওয়েবসাইটে ওয়েবসাইটেও কিছু পাবে, আর বেটার হয় যদি তারা একবার কলেজে গিয়েও নিজের চোখে সেখানকার পরিকাঠামো, ল্যাবরেটরি এগুলো একটু দেখে নেন, কারণ ফুড টেকনোলজি সাবজেক্টটা না অনেকটাই ল্যাব বেস সাবজেক্ট। তো তাই জন্য ল্যাবের পরিকাঠামো কীরকম, সেখানে কি কি ইনস্ট্রুমেন্ট রয়েছে, তো সেই জিনিসগুলো দেখে নেওয়া আমার মনে হয় খুব দরকার। আর ধরুন সেখানকার যারা পাস ম্যাম আউট এক্ষেত্রে একটা জিনিস বলছি যে হ্যাঁ। প্রত্যেকটা ছাত্রের ক্ষেত্রে হয়তো তার ইনস্টিটিউটটা অনেকটা দূরে, তার পক্ষে গিয়ে দু তিনটে কলেজের তাহলে ওয়েবসাইটেও তারা দেখতে পারে। ওয়েবসাইটেও বিভিন্ন কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্বন্ধে সমস্ত ইনফরমেশন দেয়া থাকে, তো ওয়েবসাইটেও তারা দেখতে পারে, সেটাতেও অসুবিধা নেই। ম্যাম এই পড়াশুনো করতে গেলে এখন তো আমরা জানি মোটামুটি ভাবে 4 বছর, 3 বছর, তারপরে রিসার্চের জন্য হ্যাঁ, সব মিলিয়ে 4 বছর, সব মিলিয়ে হ্যাঁ, 4 বছর। 4 বছর। এই 4 বছরের জন্য মোটামুটি ভাবে সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে কিরকম খরচা হয় এবং তার জন্য স্কলারশিপ দেখুন, কিভাবে পাওয়া যায়? অন্যান্য কলেজে কীরকম খরচা হয় এক্স্যাক্টলি সেটা আমি ঠিক বলতে পারবো না, সেটা মনে হয় সেই কলেজের ওয়েবসাইটে বা সেখানকার অ্যাডমিশন সেলের সঙ্গে কন্ট্যাক্ট করলে ছাত্রছাত্রীরা মোটামুটি জানতে একটা পারবে। যদি ধারণার জন্য আর বলেন। আমাদের কলেজে যেমন আমি গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বলতে পারি, আমাদের 4 বছরের ফুড টেকনোলজি ফিস অ্যারাউন্ড 4.5 লাখ টাকার মতো হয়, তবে সেটা একবারে অবশ্যই নয়, সেমিস্টারে ভাগ করে করে নেওয়া হয়। মানে 6 মাস আর অন্তর 50,000 হ্যাঁ, টাকা। 6 মাস অন্তর এইভাবে সেমিস্টারে ভাগ করে। অ্যাডমিশনের সময় একটু বেশি নেওয়া হয়, অ্যাডমিশন ফিসটা নিয়ে সব মিলিয়ে ওই 4.5 লাখ টাকার মতো হয়। আর স্কলারশিপের ক্ষেত্রে ধরুন এখন গভর্নমেন্টের বিভিন্ন স্কলারশিপ পাওয়া যায়, সেই সমস্ত স্কলারশিপের সুযোগ রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ রয়েছে, তো এই রকম কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা স্কলারশিপ এগুলো এখন কলেজগুলোতে পাওয়া যায়। বেশ। যেটা ঘুরে ফিরে এক প্রশ্ন আসে যে প্লেসমেন্ট, Placement। এই প্লেসমেন্টটা কেমন হয়? সে একটা খরচ করে পড়বে, এই প্রশ্নটার উত্তর নেব, তবে তার আগে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, দর্শক বন্ধু, চলে যাব তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আমার প্রশ্ন ওই যে স্যার এবং ম্যাম যেটা বললেন যে খাদ্য প্রযুক্তি, ফাস্ট ফুড থেকে আরম্ভ করে অনেক কিছু শুনলাম, জানলাম, ভালো লাগলো। আমার প্রশ্ন ধরুন যারা এগ্রিকেট, যারা কৃষি বা চাষ, সেখানেও তাদেরও তো প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেখানেও তো এটাও তো রিলেটেড। ধরুন খাদ্য প্রযুক্তির সঙ্গে এটা সম্বন্ধে জানা। আর ধরুন ক্যাটারিং, আমি শুনেছিলাম ক্যাটারিং এর নিউট্রিশন টেকনোলজি, কিন্তু অনেক সময় ক্যাটারিং আছে, অনেকের কোনো প্রশিক্ষণ নেই, ধরুন সেখানে ধরুন অনেক সময় কোনো অনুষ্ঠান বাড়িতে যারা ধরুন করছে তাদেরও তো ট্রেনিং, সেখানেও তো আপনার একটা কিছু ওখানে একটা জবের একটা কিছু হতে পারে, কিন্তু তাদের তো প্রযুক্তি ট্রেনিংটা দরকার যে কি খাদ্য, কোন নিউট্রিশন, কি খাদ্য দিচ্ছি। দিয়ে অনেক সময় অনুষ্ঠান বাড়িতে খেলে তারা অতটা তো বলছে না আমরা সুস্বাদু খেয়ে নিই,
তাহলে এইগুলো সম্বন্ধে জানতে চাই। ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আসবো একটু পরের দিকে, তবে আপাতত স্যার আপনাকে যেটা বললাম যে এই প্রশ্নটার উত্তর একটুখানি জেনে নিই যে প্লেসমেন্ট। দেখুন, খাদ্যটা তো মানুষের খুবই দরকারি জিনিস, তো সুতরাং খাদ্যের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো শহরের আশেপাশে প্রচুর থাকে। তো সেই জন্য আমাদের কলেজে যেরকম ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আছে, তাছাড়াও আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছে তাদের সাথে ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট কানেকশানও থাকে। তো ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের মাধ্যমে, এই সেলগুলোর মাধ্যমে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে এইখানে আগে ট্রেনিং করতে পাঠাই। হ্যাঁ, যখন ওদের কারিকুলাম আছে এটা অলরেডি যে ট্রেনিং করতে হবে, তো ট্রেনিংয়ে ওরা একটা এক্সপোজার পেয়ে যায়। ওখানে গিয়ে দেখে যে কিভাবে কাজ হচ্ছে বা কিছু, ধরুন 1 মাসের একটা ট্রেনিং করলো, তো ওখানে ওরা বুঝে গেল কাজটা কীরকম হয় বা কিভাবে হয়। এবার সেখানে তার যে কর্ম করার যে দক্ষতা, সেইটা কিন্তু অলরেডি সেই ইন্ডাস্ট্রি জাজ করে নেয়। তো পরবর্তীকালে যখন ক্যাম্পাসিং হচ্ছে তখন কিন্তু তারা ট্র্যাক করে রাখে যে কোন স্টুডেন্ট ভালো, কোন স্টুডেন্ট খারাপ, ওটা কিন্তু তারা বুঝতে পারে। তো আমরা সেইভাবে সেই সময় থেকে তারা কিন্তু সতর্ক থাকতে হবে, আমরা সেইভাবে তাদেরকে গ্রুম করে দিই, আমরা তাদেরকে বুঝিয়ে দিই, বলে দিই যে দেখো এখন থেকেই সতর্ক হয়ে যাও, যাতে তখন গিয়ে কোনো অসুবিধা না হয়। এবং আমাদের কিন্তু কলেজ থেকে বেশ ভালোই প্লেসমেন্ট হয়। আমাদের থেকে মেজরিটি স্টুডেন্ট এই আশেপাশে যে সমস্ত কলেজ ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে চলে যায়, স্টেটের বাইরেও অনেকে চলে যায়, অনেকে তো ফরেনেও আছে, এটা ম্যাডাম বলতে পারবেন ভালো। ম্যাম, এই যে ধরুন একটা সে স্কলারশিপ নিয়ে হোক না নিয়ে হোক, একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে সে পড়ছে, তার স্যালারি স্ট্রাকচার কিরকম হয়? দেখুন, স্যালারি স্ট্রাকচার এগুলো দুটোতে, এগুলো ধরুন আমি সরকারি ক্ষেত্রেও বলছি। সরকারি ক্ষেত্রে তো এখন বিভিন্ন জায়গায় ফুড টেকনোলজিস্ট নেওয়া হচ্ছে, যেমন আমি বললাম ফুড সেফটি অফিসার। এবার ফুড সেফটি অফিসার হলেই নামটার সঙ্গে একটা অফিসার কথা জোড়া আছে, তার মানে বুঝতে পারছেন তার স্যালারিটা খুব কম হবে না। তারপর ধরুন যে CFTRI মানে সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট, সেখানকার সায়েন্টিস্ট পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট হয়। তারপরে আমাদের বিভিন্ন যে একজন ভদ্রলোক যিনি প্রশ্নটা করলেন তার প্রসঙ্গেও আমি বলি, যত ক্যাটারিং রয়েছে সরকারি এবং বেসরকারি, সরকারির ক্ষেত্রেও ধরুন IRCTCর যেই ক্যাটারিং, এয়ারপোর্ট অথরিটির যেই ক্যাটারিং, সেই ক্যাটারিংয়েও কিন্তু ফুড সেফটি মনিটর করার জন্য কিন্তু ফুড টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট হয়। তো সেই ক্ষেত্রে এই সমস্ত জায়গাতেও কিন্তু স্যালারি স্ট্রাকচার খুব একটা খারাপ হওয়ার কথা নয়। আর তাছাড়াও প্রাইভেটে দেখুন, এটা এবার প্রাইভেটে স্যালারি স্ট্রাকচার কীরকম হবে সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কিন্তু প্রাইভেট সেক্টরে আমাদের তো আমি এখানে কোনো কোম্পানির নাম নিচ্ছি না, কিন্তু ধরুন যেমন বিভারেজ কোম্পানি, বিভারেজের মধ্যে কত কোম্পানি হয়, ধরুন চা, কফি, সফট ড্রিঙ্কস কোম্পানি, তারপর অ্যালকোহলিক ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, তারপরে ধরুন জ্যাম, জেলি, কেচাপ, এগুলো যারা প্রডিউস করছে, আমরা জানি প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানি এখন এগুলো প্রডিউস করছে। ডেয়ারি কোম্পানি রয়েছে, প্রচুর বড় বড় ডেয়ারি কোম্পানি রয়েছে। তো এই সমস্ত কোম্পানিতে, যদি বেকারি কোম্পানি রয়েছে বিভিন্ন রকম, এই সমস্ত কোম্পানিগুলোতে যদি স্টুডেন্টরা চাকরি পায় এবং সেটা যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে হয়, তাহলে তার স্যালারি খুব কম হওয়ার কথা নয়। এখন এটা ডিপেন্ড করছে পুরোপুরি সেই স্টুডেন্টের কীরকম যোগ্যতা, সে অত ভালো কোম্পানিতে চাকরি পাচ্ছে নাকি একটু নতুন বা যারা উঠতি কোনো কোম্পানিতে চাকরি পাচ্ছে, সেটার ওপর এখন স্যালারিটা তার উপরেও খানিকটা ডিপেন্ড করে। তবে এখানে মানে লো হাই বিভিন্ন রেঞ্জের স্যালারি রয়েছে এবং একটু ভালো কোম্পানিগুলোতে কিন্তু বেশ ভালো স্যালারি পাওয়া যায়। ঠিক স্যার, আমরা এর সঙ্গে একটু জুড়ে দিই প্রশ্নটা, তারপর আমরা বিরতিতে যাব। যে অনেক ক্ষেত্রে দেখা যায় ইনস্টিটিউটরা প্লেসমেন্ট করিয়ে দেয় স্টুডেন্টদের, কিন্তু তারপর আফটার 6 মান্থ তার চাকরিটা নাও থাকতে নাও পারে। এই সম্পর্কে একটুখানি ফোকাস করব, তবে তার আগে একটা বিরতি নেব। বিরতির পর ফিরছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, সঙ্গে থাকুন।
সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে। বিরতির পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে। কি হতে চাই এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি খাদ্য প্রযুক্তিতে কেরিয়ার। বিরতিতে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছিলাম, সেই উত্তরে যাব। তবে তার আগে আমাদের একজন দর্শক বন্ধু রয়েছেন সঙ্গে, চলে যাব তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি একজন মা বলছি কথা। এটা আমার নাম ঝুমা সেন। হ্যাঁ। আমার মেয়ে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে বিহারিলালে পড়ে, ঠিক আছে? ওর সেকেন্ড ইয়ার, হ্যাঁ, থার্ড সেমিস্টার কমপ্লিট হয়েছে। তা ওর ইচ্ছা থার্ড ইয়ারটা কমপ্লিট করে ফুড অ্যান্ড নিউট্রিশনটা পুরো রাখবে না, ও মানে ফোর্থ ফিফথটা করবে না, ফুড রিসার্চের জন্য একটু করতে চায়। সেটা কি পসিবল? বেশ, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। ধন্যবাদ ফোন করার জন্য। আপনি শুনতে থাকুন। স্যার কি বলবেন? আমি আগে আপনি যে প্রশ্নটা করেছেন ওটার উত্তরটা দিয়ে নিই। তো এই যে স্টুডেন্টরা কিছুদিন পরে আপনি যে বলছেন যে চাকরি থেকে অনেক সময় লে অফ হয়ে যায় বা কিছু, সেই জিনিসটা হয় তার কারণ হচ্ছে যে নলেজ এবং স্কিল, এই দুটো জিনিস একটা স্টুডেন্টের জন্য খুব দরকারি চাকরিতে টিকে থাকার জন্য। শুধু নলেজ থাকলে সে চাকরি পেয়ে তো যাবে, কিন্তু দক্ষতা বা স্কিলটা না থাকলে সে কিন্তু চাকরিটা ধরে রাখতে পারবে না। এই জিনিসটা কিভাবে আমরা ম্যানেজ করি? নলেজ হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট পড়ার থেকে আসে, আর দক্ষতা আসছে প্র্যাকটিক্যাল থেকে, প্রজেক্টস থেকে, অ্যাসাইনমেন্টস কমপ্লিট করা থেকে, এবং এই যে ইন্টার্নশিপে আমরা পাঠাচ্ছি বা ইন্ডাস্ট্রিতে আমরা ওদেরকে ভিজিট করতে নিয়ে যাই, ওখানে দেখাই যে কীভাবে কাজ হচ্ছে। সেখানকার যারা এইচআর ম্যানেজার আছে তাদের সাথে ডিসকাশন করানো হয়। ইন্ডাস্ট্রি থেকে লোকজনকে নিয়ে আসা হয় কলেজে এবং তাদের সাথে ইন্টারাকশন করানো হয়, অ্যালামনিদের সাথে ইন্টারাকশন করানো হয় যে সেখানে কতটা সিরিয়াস হতে হবে, কি কি দক্ষতা, কি কি যোগ্যতা তোমার লাগবে, সেই জিনিসগুলো আগে থেকে বলে দেওয়া হয়, তাদেরকে শিখিয়ে দেওয়া হয় সেইভাবে। এবং যখন ওরা প্রজেক্টসটা করে না, কোনো একটা নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছে, তখন ওরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সেই চ্যালেঞ্জগুলোকে যখন ওরা ওভারকাম করে বেরিয়ে আসে না, তখন ওরা একটা অন্যরকম মানুষ তৈরি হয়ে যায়। তো কোম্পানিতে তার দক্ষতা অলরেডি আগে থেকে তৈরি হয়ে যায়। তো তার জন্য কি হয়, আর এই ফুড রিলেটেড কোম্পানিগুলোতে প্রচণ্ড ডিমান্ড আছে, তো অলরেডি গ্রোয়িং, হ্যাঁ, জনসংখ্যার সাথে এটা কন্টিনিউয়াসলি গ্রোয়িং, নতুন নতুন কোম্পানি খুলছে, নতুন এন্টারপ্রেনারশিপ শুরু করছে অনেকে, তো ডিমান্ড প্রচুর থাকছে, তো লে অফ হওয়ার জায়গাটা খুবই কম। এবং আমরা দেখেছি যে এই যে লকডাউনের সময়, এই সময় প্রচুর কোম্পানিতে ধস নেমেছিল, প্রচুর লোককে লে অফ করে দেওয়া হয়েছিল। একমাত্র ফুড ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো ব্লুম করেছে সেই সময়। তো এটা আমাদের একটা পজিটিভ পয়েন্ট। এটা ম্যাডামও আমার সাথে হেলথ অ্যান্ড ফুড জায়গাটা প্রচণ্ডভাবে এগিয়ে গেছিল। তো সেটাই একটা আমাদের কাছে কনফার্মেশন যে এই সাবজেক্টে এই ধরনের সমস্যা খুব একটা হয় না। তার জন্য দুটো পয়েন্ট স্যার উঠে এলো। এক হচ্ছে যে নলেজ, সিরিয়াসনেস, স্কিল এবং নলেজ আর স্কিল দুটো মেলবন্ধন না হলে কিন্তু হবে না। এবং সেটা আমার মনে হয় সব ফিল্ডের ক্ষেত্রেই প্রযোজ্য, বাট আমাদের ফিল্ডে এই দুটো জিনিস কিন্তু খুব দরকারি।
আমাদের যে দর্শক বন্ধু ফোন হ্যাঁ। করলেন তার উত্তর দেব, তার মধ্যে আরো একজন ফোন করেছেন, চলে যাব তার কাছে। নমস্কার। হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বীরভূম থেকে অভিক রায় বলছি। আপনার প্রশ্নটা রাখুন। আমি একটা প্রশ্ন করছি, এই যে খাদ্য প্রযুক্তি ক্যারিয়ারে যে কোর্সে আপনার 4.5 লাখ টাকা উনি বললেন, সেটা যে ক্যাটেগরি আছে জেনারেল, ওবিসি, এসটি, এসটি, এই যে ক্যাটেগরিতে আমাদের আপনার জাতিগত বিভক্ত আছে, তো সবার জন্য কি 4.5 লাখ টাকা না আলাদা আলাদা ভিত্তিতে আছে আপনার? বেশ, না আমার আর কোনো প্রশ্ন আছে? হ্যালো। না ওই ওকে, আপনি প্রশ্নটাই মানে আচ্ছা, category হিসেবে- হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ ম্যাম। দুটো প্রশ্ন। আগে যিনি ফোন করেছিলেন তার উত্তরটা দিয়ে নি, যে 3 বছর পরে সে অপ্ট করে অন্য রিসার্চে যেতে চাইছে, সে কি করতে পারে? দেখুন, রিসার্চে যাওয়ার জন্য আমার মনে হয় আগে পোস্ট গ্রাজুয়েশনটা করে নেওয়া দরকার, কারণ মাঝখান থেকে একটা কোর্স ছেড়ে কিন্তু রিসার্চে সেইভাবে যাওয়া যায় না, মানে যাওয়াটা উচিত নয়। তো যদি কেউ ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়ে, আইদার সে সেখান থেকে বিএসসি তারপর এমএসসি কমপ্লিট করতে পারে, কিংবা সে যদি টেকনোলজি লাইনে আসতে চায় তাহলে না, ওর যিনি ফোন করেছিলেন তিনি বললেন তার মেয়ে পড়ছে এটা নিয়ে সেকেন্ড ইয়ার। হ্যাঁ, second year এ থার্ড ইয়ারের পড়ছে। পর তো অপ্ট করার একটা অপশন রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি কোনো সেটাই অসুবিধা বলছি। হবে? থার্ড ইয়ারের পর মানে ও যদি চায় তাহলে কমপ্লিট করে সেটার পরও আবার বিটেকে ভর্তি হতে পারে সেইখান থেকে হয়ে, কিন্তু যদি রিসার্চে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও আমি বলবো অপ্ট করে বিটেক করে তারপর এমটেক করে তারপর যাতে রিসার্চে যায়, কারণ রিসার্চের কাজ হয়তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকেই শুরু হয়ে যায়, কিন্তু একটা রিসার্চ মানে একটা ডিগ্রি পেতে গেলে, আমরা রিসার্চ করব পিএইচডি পেতে গেলে, এই সমস্ত ব্যাপারে যেতে গেলে কিন্তু আমাদের পরপর যেই ধাপগুলো রয়েছে সেই সবকটা ধাপে অতিক্রম করতে হবে। ফার্স্টে আন্ডার গ্র্যাজুয়েটে একটা ডিগ্রি লাগবে, তারপর পোস্ট গ্র্যাজুয়েটে ডিগ্রি লাগবে, তারপর সেই রিসার্চ ফিল্ডে যেতে পারবে। সেইটাই স্যার, এখন যে ফোনে প্রশ্নটা এলো যে এই যে 4.5 লাখ, এটা কি সবার ক্ষেত্রে এক? হ্যাঁ, এটা প্রাইভেট কলেজে জেনারেলি সবার ক্ষেত্রে একই থাকে, কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্টের কিছু স্কলারশিপ ফেলোশিপ থাকে, যেরকম স্বামী বিবেকানন্দ ফেলোশিপ আছে, এরকম আরও অনেক আছে। সেই স্কলারশিপগুলো অনেক সময় জাতিগত যে বিভাগ আছে সেই স্পেসিফিক অনুযায়ী অ্যাপ্লিকেবল হয়। তো সেগুলো গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে, তার আন্ডারে যদি তারা অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে তাদের অনেক স্কলারশিপ এইভাবে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে এই না, বেসরকারি কলেজেও ফিসটা তাদের 4.5 লাখ, কিন্তু এই স্কলারশিপগুলো তারাও অ্যাভেল করতে পারবে। না, ওনার যেটা প্রশ্ন ছিল যে মানে শ্রেণীগত বিভাগের জন্য, না, শ্রেণীগত বিভাগের জন্য টোটাল ফিসে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তারা সেই হিসেবে যদি কোনো স্কলারশিপ অ্যাভেল করতে পারে গভর্নমেন্ট থেকে সেইটা পেতে পারে, কিন্তু টোটাল ফিসের এখানে কোনো চেঞ্জ হবে না। আমরা এই আলোচনা চালিয়ে যাব, তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মায়াবী এক জানলা খুলে তুমি প্রথম দেখিয়েছিলে শব্দ ছবির খেলা। তোমার সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা তুমি দূরদর্শন।
তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জ্বালতে জ্ঞানের বাতি, জ্বালতে জ্ঞানের বাতি। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন। খাদ্য প্রযুক্তিতে কেরিয়ার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আজকে কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে বেশ খানিকটা আলোচনা হয়ে গেল, কিন্তু আমাদের এই ধরনের কোর্সগুলোতে বারবার করে একটা শব্দ উঠে আসে, ইন্টার্নশিপ। সেটা কতটা গুরুত্বপূর্ণ স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো। ইন্টার্নশিপ স্টুডেন্টদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কেননা ক্লাসে এবং কলেজে যে ক্লাস হচ্ছে বা ল্যাব হচ্ছে, সেখানে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে শেখানো হচ্ছে যে কি হয় বা জিনিসপত্রগুলো কিভাবে কাজ করে। কিন্তু ইন্টার্নশিপের জন্য যখন আমরা ওদেরকে ইন্ডাস্ট্রিতে পাঠাই, সেখানে অ্যাকচুয়াল ফিল্ডে যে কাজটা হচ্ছে সেটা ওরা দেখতে পায়, এবং ইন্টার্নশিপটা ওদের ট্রেনিং হিসেবে ওদের কারিকুলামের মধ্যে থাকে। সেখানে ওরা যখন যায় কোনো ইন্ডাস্ট্রিতে গেল, সেটা আমাদের কলেজের যে ট্রেনিং প্লেসমেন্ট সেল আছে তার মাধ্যমেই ওরা ওখানে পৌঁছে গেল। 1 মাসের হয়, কেউ 15 দিনের করায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম। কোম্পানিগুলো কী কী, বেকারি আছে, ডেয়ারি আছে, এবং মানে বেভারেজ আছে। এই ধরনের কোম্পানিগুলো এইগুলো করে। এছাড়া আরও অনেক কোম্পানি আছে, জলের আছে, মিনারেল ওয়াটারের ক্ষেত্রে আছে। তো এই সমস্ত কোম্পানিতে ওরা যায়, প্রসেসটা কিভাবে চলছে, কোথায় কোথায় ক্রিটিক্যাল জায়গাগুলো আছে যেগুলোকে চেক করতে হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু ওরা ওখানে দেখে, শেখে, কাজ করে। এবার অনেকে আছে যারা ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন ক্যাম্পাসিংয়ে বসলো, কোম্পানি ওকে অ্যাজ এ ইন্টার্ন হিসেবে তুলে নিল, 6 মাস ওকে রাখলো অ্যাজ এ ইন্টার্নশিপ হিসেবে, ওখানে ভালো পারফর্ম করলো, ওকে এমপ্লয়ি হিসেবে অ্যাবজর্ব করে নিল। তার মানে ওর ট্রেনিং এবং তার চাকরি পরপর একসাথে একবারে মানে পাইপলাইনে চলতে থাকলো। এবং ইন্টার্নশিপের সময় কিন্তু অনেক সময়তে অনেক কোম্পানি আছে যারা কিন্তু টাকা পয়সা দেয়, পেড দেয়, মানে স্যালারি একটা দেবে, একটা হাত খরচও চলে যাবে। তো এই জন্য ওখানে যখন ওরা যাচ্ছে, একটা কাজ যে চলছে সেই পুরো জিনিসটাকে ওরা চোখের সামনে দেখতে পায়। ফলে যেটা পড়ছে সেটার অ্যাপ্লিকেশন দেখলে ওরা আরও বেশি জিনিসটা ভালো করে বুঝতে পারে। এবং ফিরে এসে যখন ওরা ট্রেনিং করে এলো আমাদের কাছে, তখন আমাদেরকে জিজ্ঞেস করেছে, স্যার ওখানে ওরকম হয়েছিল, এটার ব্যাকগ্রাউন্ডে রিজনটা কী আছে, ইঞ্জিনিয়ারিংটা কী, হয়তো ওখানে বুঝতে পারেনি। তখন আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, আমরা আবার ওদেরকে বুঝিয়ে দিই। তো এই যে টিচার স্টুডেন্টের মধ্যে একটা যে কমিউনিকেশন হয়, এটাতে আমরাও নলেজ গেইন করি, ওরাও নলেজ গেইন করে, আমরা দুজনেই অনেক কিছু শিখি। স্যার এটা এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে 3rd ইয়ারের পর ওরা কোনো কোম্পানিতে গিয়ে ইন্টার্নশিপ করছে 6 মাসের জন্য, বা যদি বেটার হয় তাহলে তো অ্যাবজর্ব হয়ে যায়। তো সেক্ষেত্রে পড়াশোনার কোনো ক্ষতি হয় না? আমাদের ফাইনাল ইয়ারে কি হয় বলুন তো, ফাইনাল ইয়ারে ওদের খুব লং টার্মের জন্য আমরা ইন্টার্নশিপে পাঠাই না। ট্রেনিংগুলো জেনারেলি শর্ট হয়, 1 মাসের জন্য হয়। আর ফাইনাল ইয়ারটাতে মেইনলি থাকে প্রজেক্টস। তো প্রজেক্টটার উপরে আমরা একটু বেশি জোর দিই, কেননা প্রজেক্টে অনেক স্কিল শেখার আছে, অনেক কিছু জিনিসপত্র প্রজেক্ট থেকে শেখার আছে। কাজ করা, টিম ওয়ার্ক, লিডারশিপ, এই জিনিসগুলো কিন্তু ওরা শেখে। এবার তারপরে হচ্ছে রিপোর্ট রাইটিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে। প্লাস ওদের বেশ কিছু সাবজেক্ট আছে যেটা ফাইনাল ইয়ারে আছে, যেরকম ধরুন ইন্ডাস্ট্রিতে ইকোনমিক্সের ব্যাপার আছে, অডিটিং আছে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু ওরা শেখে, কারণ অডিটিং সব ইন্ডাস্ট্রিতে হয়। তো সেই জিনিসগুলো সম্পর্কে ওদের কিন্তু সাবজেক্ট আছে, তো ওইগুলো ওরা শেখে, প্লাস প্রজেক্টের কাজকর্ম করে। তো একটা পুরো জিনিস তৈরি হয়ে দেন ওরা যায়। এবার ধরুন একদম ফাইনাল টাইমের হয়তো 1-2 মাস আগে পৌঁছে গেল, সেই সময়টা মেনলি ওদের প্রজেক্টস থাকে, আমরা আগেই সেটাকে কমপ্লিট করে দিই। ওরা তো তখন রিপোর্ট বানাচ্ছে,
তো সেটা আমাদের সাবজেক্টের সাথে খুব একটা ক্ল্যাশ অসুবিধা করে হয় না। ম্যাম, আপনার কাছে যাব যে ধরুন কেউ উচ্চশিক্ষার জন্য প্রিপারেশন রয়েছে, রিসার্চের সুযোগ এক্ষেত্রে কতটা আছে? রিসার্চের সুযোগ তো খুবই আছে, কারণ আমরা এমনিতেও দেখতে পাই যে নিত্য নতুন এক একটা করে নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, খাবারের নতুন জিনিস। তো এইগুলো তো সব জায়গা থেকে একটা R&Dর মাধ্যমে হয়, একটা রিসার্চের মাধ্যমে হয়। যেরকম আমি একটু আগেই মিলেট বেস যেই ব্রেডের কথা বললাম, তারপর ধরুন এখন প্যাকেজিং নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, কারণ এখন সবাই একটু প্লাস্টিক বর্জন করতে চাইছেন, তাই বায়োএডিবল প্যাকেজিং, তার সঙ্গে যদি সেটাকে এডিবল প্যাকেজিং করা যায় সেই সমস্ত নিয়ে ভীষণ রিসার্চ চলছে। তারপর কোনো খাবারের গুণগত মান বৃদ্ধির জন্য তার মধ্যে কিছু ফাংশনাল প্রপার্টি ঢোকানোর জন্য, সেগুলোর জন্য তাকে ফর্টিফাই করার জন্য তার উপরে বিভিন্ন রিসার্চ চলছে। তারপরে কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য যেই প্রসেসটা হয়, টোটাল প্রসেস, সেই প্রসেসের মধ্যেও কোনো তারতম্য এনে প্রসেসটাকে বেশি লেন্দি না করে শর্ট যদি করা যায়, বা ধরুন প্রোডাক্টের শেলফ লাইফটা এইভাবে যদি বাড়ানো যায়, তো এই রকম বিভিন্ন জায়গায় ফুড টেকনোলজির বিভিন্ন রকম রিসার্চ চলছে। তো রিসার্চের ক্ষেত্রে ফুড টেকনোলজির প্রচুর স্কোপ। তবে সেই জন্য আমাদের যেমন বিটেক লেভেল থেকে প্রজেক্ট আমরা দিতে শুরু করি, প্রজেক্ট ওদের কারিকুলামেই রয়েছে, বিটেক এমটেক সবারই। তো তাই আমি বলবো প্রজেক্টের কাজগুলো যাতে স্টুডেন্টরা খুব যদি ভালো করে করে, তাহলে তাদের একটা এই রিসার্চের বিশাল এক্সপোজার হয়ে যায়। তাই পরবর্তীকালে তারা যদি তাদের হায়ার স্টাডি করতে চায়, পিএইচডি করতে চায়, তাহলে বিভিন্ন জায়গায় পিএইচডিতে চান্স পেতে তাদের অনেক সুবিধে হয়। এই আর মানে ইনফ্যাক্ট শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও মানে ফুড টেকনোলজি রিসার্চের অনেক স্কোপ আছে। আমরা এই আলোচনার চালিয়ে যাব, তবে আরও একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মায়াবী এক জানলা খুলে তুমি প্রথম দেখিয়েছিলে শব্দ ছবির খেলা। তোমার সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জ্বালতে জ্ঞানের বাতি, জ্বালতে জ্ঞানের বাতি। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো।
খাদ্য প্রযুক্তিতে কেরিয়ার, এ বিষয় নিয়ে আলোচনার শেষ পর্বে এসে পৌঁছেছি আমরা। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয় নিয়ে পড়তে গেলে কি কি দক্ষতার প্রয়োজন? এখন তো যার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টা সে চুজ করে পড়তে পারে। খাদ্য প্রযুক্তির ক্ষেত্রে কি কি দক্ষতার প্রয়োজন? দেখুন, যখন একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন পড়তে আসছে তখন তার কাছ থেকে আমরা শুধু একটা জিনিসই দেখি যে তার শেখার ইচ্ছে কতটা আছে। এটা একটা খুব বড় দক্ষতা। অনেক স্টুডেন্টের মধ্যে শেখার ইচ্ছে থাকে না, কিন্তু সেই শেখার ইচ্ছেটা যেন তার মধ্যে তৈরি হয় নতুন জিনিস জানার ক্ষেত্রে। এবং ডাইভার্সিফাইড সাবজেক্ট যেহেতু আমাদের, তো আমাদের সাবজেক্টের মধ্যে ধরুন ফুড টেকনোলজি সাবজেক্ট আছে, কোর ফুডের সাবজেক্ট আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট আছে, এবং কম্পিউটার সায়েন্সেরও সাবজেক্ট আছে। নতুন এখন যেগুলো ইনকর্পোরেট হচ্ছে, যেরকম এআই এর সাবজেক্ট কিন্তু আমাদের সাবজেক্টের মধ্যে ঢুকেছে। এবং ফুড টেকনোলজিতে মেশিন লার্নিং, যে মেশিন কী করে চালাতে হবে, মেশিন কী করে বুঝতে পারবে কোনো সমস্যা হচ্ছে কি না। তো ইলেকট্রনিক্সের অনেক সাবজেক্ট কিন্তু এর সাথে অ্যাডিশন হয়েছে। তো এই মাল্টিপল জিনিসগুলো থাকে। খুব বেশি নতুন করে স্কিলের দরকার লাগে না একদম ইনিশিয়াল লেভেলে, কিন্তু শেখার ইচ্ছে থাকাটা হচ্ছে সবথেকে বড় দরকার। এবং কলেজে এসে টিচারদের সাথে ডিসকাশন করা, টিচাররা যেগুলো বলছে সেগুলো মন দিয়ে শোনা, এবং সেগুলোকে বাড়িতে গিয়ে পারফর্ম করা, সেগুলো করো, সেগুলো শেখো। সেই জিনিসগুলো করার কিন্তু একটা ইচ্ছে থাকাটা চাই। এইটা সবার আগে দরকার। এটা থাকলে বাকি সমস্ত কিছু লাইনে চলে আসবে। ম্যাম, ইন্টারভিউ বোর্ড ফেস করতে হয়, মানে কলেজ স্কুলের গণ্ডি পেরিয়ে গিয়ে কলেজ, তারপরেই গণ্ডি হচ্ছে চাকরির জগৎ, ইন্টারভিউ বোর্ড ফেস করা। কিভাবে তৈরি করা হয় ওদেরকে? দেখুন, ওদের মোটামুটি 3rd ইয়ার থেকে ট্রেনিং দেওয়া হয় যে কী করে ইন্টারভিউ বোর্ড ফেস করতে হয়। এবং সেই জন্য আমাদের কলেজে যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অনেক মানুষকে আনা হয়, আমরা বলি ইন্ডাস্ট্রি মেন্টর। তারা স্টুডেন্টদের মেন্টারিং করেন, তারা গ্রুম করেন যে একটা ইন্টারভিউ বোর্ডে কীরকম কোশ্চেন আসতে পারে, সেগুলো তারা কিভাবে ফেস করবে। তাছাড়াও অনেক কোম্পানিতে যেমন ইন্টারভিউ নেওয়ার আগে কিছু পরীক্ষাও নেওয়া হয়, যেমন ধরুন অ্যাপটিটিউড টেস্ট, গ্রুপ ডিসকাশন। সো এইগুলো ট্রেনিংও আমাদের 3rd ইয়ার থেকেই স্টুডেন্টদের দেওয়া হয়, যাতে আলটিমেটলি তখন যখন তারা ওই পরীক্ষাগুলোয় বসবে তার জন্য যাতে তাদের একটা প্রিপারেশান থাকে। তো আর ইন্টারভিউ বোর্ডে মেনলি একটা জিনিস খুবই দরকার স্টুডেন্টদের, একটা হলো তো স্মার্টনেস, সেটা অবশ্যই দরকার। আর ভীষণ মানে প্রত্যুত্তরপন্নমতি হওয়াটা আমার মনে হয় খুব দরকার যে কোনো ইন্টারভিউ। এইটা অ্যাকচুয়ালি ওরা যখন প্রজেক্টগুলো করে না, তখন এই জিনিসটা স্কিলটা ওদের মধ্যে ডেভেলপ করে যায়। স্যার, এক্ষেত্রে অনেকেই এন্টারপ্রেনিয়রশিপের দিকে যেতে চায়, তো এইটা নিয়ে যদি একটু বলেন, যা কারা করতে পারে, কিভাবে করতে পারে? এন্টারপ্রেনিয়রশিপ যে কোনো কেউ করতে পারে, যে কোনো স্টুডেন্ট করতে পারে। তো এন্টারপ্রেনিয়রশিপের জন্য গভর্নমেন্টের অনেক স্কিম আছে। সেই স্কিমগুলোতে অ্যাপ্লিকেশনস করলে ওরা কী করতে চাইছে, বা নতুন কোনো পদ্ধতি যদি তৈরি করতে চায়, নতুন কোনো প্রসেস বানাচ্ছে বা কোনো প্রোডাক্ট বানাচ্ছে, তো সেইটার জন্য তার তো একটা ইনিশিয়াল একটা পুঁজি লাগবে, একটা বাজেট লাগবে, একটা টাকা পয়সা লাগবে, যেটা দিয়ে সে তার নিজের বিজনেস স্টার্ট করবে। সেই জায়গাগুলোতে গভর্নমেন্ট কিন্তু এখন অনেক ফান্ড দিচ্ছে। এমএসএমই থেকে ফান্ড দেয়, মফপি থেকে ফান্ড দেয়, মিনিস্ট্রি থেকে প্রচুর টাকা কিন্তু স্যাংশন করা হয় এদের জন্য। এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় যে রিস্ক ফ্রি, মানে কোনো কারণে সে যদি বিজনেস করতে সমস্যা হয় তার কোনো, সেক্ষেত্রে এই যে এমওএফপিআই আছে বা ধরুন আপনার এমএসএমই আছে, এরা কিন্তু সাপোর্ট দেয়, এক্সপার্ট সাপোর্ট দেয়, ম্যানেজারিয়াল সাপোর্ট দেয়, অনেক রকমের সাপোর্ট এরা দিয়ে সেই বিজনেসটাকে দাঁড় করাতে হেল্প করে। তো এদের থেকে হয়। আমাদের পার্সোনাল কলেজে যেরকম এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল আছে, ইডিসি সেল বলে, এরকম কিন্তু অন্য অনেক কলেজেও আছে, যাদবপুর ইউনিভার্সিটিতেও আছে, অনেক ইউনিভার্সিটিতে এই সেলগুলো আছে। এই সেলগুলোর মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা অ্যাপ্রোচ করলে যারা যেগুলো করতে চাইছে, স্কিল বলতে এখানে একটা পারসিভিয়ারেন্স লাগবে, যে আমি করবো, এটা লেগে থাকতে হবে, হাল ছাড়লে চলবে না। এবং এক্সপার্টদের সাথে ডিসকাশন করা, যে আগে ধরুন কেউ এন্টারপ্রেনারশিপ করেছে তার সাথে ডিসকাশন করা, এবং সেই স্কিলগুলো জন্য তারা যাতে স্টুডেন্টরা পায়। আমরা কিন্তু বাইরের জায়গা থেকে যারা অলরেডি এন্টারপ্রেনারশিপ করেছে, আমাদের কলেজ থেকে বেরিয়েছে করেছে, তাদেরকে ডেকে আনি কলেজে, বলি যে এসে একটু স্টুডেন্টদের সাথে ডিসকাশন করো। তারা অনেকেই আমাদের স্টুডেন্ট আছে বা আমাদের অ্যালামনিও আছে, আমাদের বন্ধুবান্ধবও আছে। আমরা তাদেরকে ডেকে নিয়ে বলি যে ওদেরকে একটু শেখাও, যে ওদেরকে দেখাও কীভাবে করতে হয়। তো এখান থেকে কিন্তু হয়। ম্যাম, ফুড মেডিসিন এই শব্দটা খুব শোনা যায়, এইটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। দেখুন, এটা তো খুব একটা সঠিক কথা, ফুড ইজ মেডিসিন।
এখন আমরা খাবার কেন খাই? খাবার আমরা খাই সুস্থ থাকার জন্য। তা আমরা যদি সঠিকভাবে সঠিক খাবারগুলো খাই, যা যা নিউট্রিশন আমাদের বডিতে দরকার, যেই ফাংশনাল, আমরা বলি ফাংশনাল খাদ্য, ধরুন যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, এখন সব জায়গায় আমরা খুব অ্যান্টিঅক্সিডেন্টের কথা শুনি। অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরুন ফ্যাটি অ্যাসিড, যেমন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ভিটামিনস, মিনারেলস, এগুলো যদি আমরা প্রপারলি খাই তাহলে আমাদের তো অসুস্থ হওয়ার চান্সটাই অনেকটা কমে যাবে। ঠিক। তো আমাদের সুস্থ রাখার জন্য তাই সঠিক রকম খাবার খাওয়াটা খুব দরকার। তাই জন্য ফুড ইজ মেডিসিন, এই কথাটা খুবই সত্যিকারের। স্যার, যারা পড়তে আসবেন, WBJEE রোববার তারপরে রেজাল্ট বেরোবে এবং তারপরে স্টুডেন্টরা ভর্তি হওয়া শুরু করবে, তাদের জন্য কি টিপস দেবেন? WBJEE-টা ভালো করে পারফর্ম করো। এই ভালো করে পারফর্ম করলে যত ভালো র্যাঙ্ক করবে সেই অনুযায়ী তোমরা ভালো ভালো কলেজে ঢুকতে পারবে। আর একটাই কথা বলবো যে পড়াশুনো যখন করছো পড়াশোনাতে মনটা দাও, কেননা আজকালকার দিন ডিস্ট্র্যাকশান অনেক আছে, চারদিকে ডিস্ট্র্যাকশানে ভর্তি, বাট তোমাকে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে এবং মন দিতে হবে নিজের পড়াশোনার দিকে। এবং সেই দিকে যদি তুমি এক্সেল করতে চাও, তুমি যে ফিল্ডেই যাও, ফুড টেকনোলজিতে যাও বা অন্য কোনো ফিল্ডে যাও, যেখানে যাবে চেষ্টা করবে সেই জায়গার টপ লেভেলে পৌঁছানো। একদম পারসিভিয়ারেন্স নিয়ে লড়াই করবে, হাল ছেড়ে দেবে না। আমি এটাই বলব। ম্যাম, এক লাইন কি টিপস দেবেন? একটা টিপস দেবো, যদি কেউ ফুড টেকনোলজি পড়তে চাও তাহলে তারা একটা কথা মাথায় রাখতে পারো যে এই সেক্টরে কোনো রিসেশন নেই, কারণ খাদ্য আমাদের সবসময় দরকার। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে। আর আজকে আপনারা যারা শুনলেন তারা বুঝতে পারলেন যে ফুড টেকনোলজি নিয়ে যদি পড়া যায় তাহলে তার কেরিয়ার কিন্তু উজ্জ্বল। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার। তেইশে মে শনিবারের অনুষ্ঠান সূচি।